হ্যাঁ, প্রিয় স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের আগের দিনের ক্লাসটা মিস হয়ে গেছিলো যে কোনো কারণেই। আজকে তোমাদের আলোর প্রতিসরণে কিভাবে যেন মরিচিকা অংশটা বাদ পড়ে গেছে, ওয়ারাস মরিচিকা বাদ দিয়ে তোমাদের অন্য অংশটা কিন্তু হয়ে গেছে, মরিচিকাটাই হয়নি। আর আলোর প্রতিসরণে আমরা লেন্সটা শুরু করবো আজকে, একসাথে কমপ্লিট হবে। দেখছো তো আমি একটা মরুভূমির গাছ আঁকছি, কি অসম্ভব সুন্দর হয়েছে। এই হলো ক্যাকটাস জাতীয় গাছ, যার পাতা টাতা সব পড়ে গেছে, ও একাই কোনো রকম মরুভূমিতে দাঁড়ায় আছে আর কি। যাই হোক, আমরা চলে আসব মরীচিকা কী জিনিস। মরীচিকার সংজ্ঞাটা হচ্ছে শীত প্রধান মেরু অঞ্চলে এবং উত্তপ্ত মরু অঞ্চলে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের দরুন। আনিকা বলছে অনেক সুন্দর হয়েছে, ভেরি গুড আনিকা। কোনো কিছুকে সুন্দর করে দেখলে সুন্দর হয় আর কি, দেখতে হবে সুন্দর করে। যে পৃথিবীতে এরকম একটাই গাছ আছে যেটা হাসান স্যার রাখছেন। তো যাক, শীতপ্রধান শীতপ্রধান মেরু অঞ্চল এবং উত্তপ্ত মরু অঞ্চলে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের দরুন। দেখো মরীচিকার সংজ্ঞাটা কি। শীতপ্রধান মেরু অঞ্চলে ও উত্তপ্ত মরু অঞ্চলে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের দরুন পথিকের চোখে এক ধরনের দৃষ্টিভ্রম বা ধাঁধার সৃষ্টি হয়। একেই মরীচিকা বলে। দেখো, মরীচিকাটা শুধু মরুভূমিতে দেখা যায় তা না, মরীচিকা
মেরু অঞ্চলে দেখা যায়, মরুভূমিতে দেখা যায়। তো শীত প্রধান মেরু অঞ্চলে এবং উত্তপ্ত মরু অঞ্চলে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের দরুন পথিকের চোখে এক ধরনের দৃষ্টিভ্রম বা ধাঁধা সৃষ্টি হয়, একে মরীচিকা বলে। মরীচিকা কেন সৃষ্টি হয়, সৃষ্টির কারণটা একটু খেয়াল করো। আমরা জানি আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, আগে মূল কথাটা খেয়াল করো। এটা ধরো মাধ্যম ঘন, এটা ঘন মাধ্যম। আলোক রশ্মি যখন ঘন থেকে হালকা যায়, তখন এই প্রতিসরিত বিলম্ব থেকে দূরে সরে যায়। আপতন কোণের মান যদি আরো বাড়াও, প্রতিসরণ কোণের মান আরো বাড়বে। আপতন কোণের মান যদি আরো বাড়াও, প্রতিসরণ কোণের মান প্রতিসরিত রশ্মিরা বিমের তল ঘেঁষে যাবে। আপতন কোণ যদি আরো বাড়াও, রশ্মিরা আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে। এই যে ফিরে আসাটা, ধরো এ বি সি ডি ই এফ জি এইচ। এখন ধরো আমি যদি বলি অবিলম্ব হচ্ছে এন ও এন ড্যাশ, তাহলে তুমি বলবে যে স্যার বি ও এন ড্যাশের জন্য রশ্মিটি আর প্রতিসরিত হয়নি, রশ্মিটি প্রথম মাধ্যমে ফিরে আসছে। এখানে নিশ্চিতভাবে সি ও জি কোণ হচ্ছে ক্রান্তিকোণ। তাহলে আলো যদি, এই কোণটা হচ্ছে ক্রান্তিকোণ, খেয়াল করে দেখো, এই কোণটাকে আমি বলছি ক্রান্তিকোণ সি ও এন ড্যাশ। মনে করো এই কোণটা হচ্ছে ক্রান্তিকোণ। তাহলে সিও ইন্ডাস যদি ক্রান্তিকোণ হয়, এই কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়েছে। আরও যদি এর থেকে বেশি কোণে আপতিত হয়, তখন আর প্রতিসরিত না হয় আগের মাধ্যমে ফিরে আসবে, মানে প্রতিফলন করবে। তাহলে আমি সেটাই বলতে চাচ্ছি যে এই আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, প্রতিসরিত অবিলম্ব থেকে দূরে সরে যায়। এটা একটু মাথায় রাখবা। এখন মরীচিকা কি করে সৃষ্টি হয়, আমরা সে আলোচনার দিকে যাচ্ছি। দেখো, মরুভূমিতে সূর্যতাপে বালি উত্তপ্ত হয়। ধরো এটা হচ্ছে বালি, সূর্যতাপে বালি উত্তপ্ত হয়, ফলে বালি সংলগ্ন বায়ুস্তরগুলি উত্তপ্ত হয়। উত্তপ্ত হয়ে বায়ুস্তর প্রসারিত হয়ে যায়। প্রসারিত হওয়ার কারণে বায়ুর ঘনত্ব কমে যায় বা হালকা হয়ে যায়। আবার খেয়াল করবা, খেয়াল রাখবা প্রথম এটা, সূর্য কখনো বায়ুমণ্ডলকে সরাসরি গরম করে না, বায়ুকণাকে সূর্য গরম করে না। সূর্যরশ্মি প্রথমে হয়তো ঘরে, আমরা জানি যে আমাদের ঘরের চালে বাধাগ্রস্ত হয়, টিনকে গরম করে দেয়। সূর্যরশ্মি দেখা যায় আমার এই ছাদে বাধাগ্রস্ত হয়, ছাদকে গরম করে দেয়। ঠিক তেমনি সূর্যরশ্মি বালির উপরে পড়ে বালিকে গরম করে ফেলে। তাহলে মরুভূমিতে সূর্যতাপে বালি উত্তপ্ত হয়, ফলে বালি সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়। বায়ুস্তর উত্তপ্ত হয়ে কি হয়েছে, বায়ুস্তর উত্তপ্ত হালকা হয়ে যায়। এখন উত্তপ্ত হয়ে বায়ু প্রসারিত হয়, প্রসারিত হওয়ার কারণে বায়ুর ঘনত্ব কমে যায়, আয়তন বেড়ে যায়, ফলে বায়ু হালকা হয়ে যায়। আরেকবার খেয়াল করো, মরুভূমিতে বালি উত্তপ্ত হয় সূর্যতাপে, ফলে বালি সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়, উত্তপ্ত হয়ে প্রসারিত হয়। প্রসারিত হওয়ার কারণে বায়ুর ঘনত্ব কমে যায়, আয়তন বেড়ে যায়, অর্থাৎ বায়ু হালকা হয়ে যায়। তা ক্রমান্বয়ে এরকম যত উপরের দিকে যাওয়া যাবে, ততই ঘন মাধ্যম বা ঘন বায়ু পাওয়া যাবে। তাহলে দেখো, সবচেয়ে মাটির খুব নিকটের বায়ুস্তরটা সবচেয়ে হালকা, তারপর আরেকটু উপরে উঠলে আরেকটু ভারী, তারপর আরেকটু ভারী, এরকম অনেকগুলি স্তর সৃষ্টি হয়। এবং যত উপরের দিকে যাওয়া যাবে, ততই ঘন মাধ্যম পাওয়া যাবে। মানে বালি সংলগ্ন এলাকা থেকে যত উপরে উঠবে, ততই ঘন মাধ্যম পাওয়া যাবে। দূরের কোনো গাছের মাথা, এটা ঘন মাধ্যমে অবস্থিত। এখন আমরা জানি এই গাছের মাথা শীর্ষ থেকে আগত আলোক রশ্মি, একটা গাছের মাথা না, এখানে ধরো শত শত গাছের মাথা আছে, মাথার শীর্ষ থেকে আগত আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরণের সময়, এটা তো নিশ্চয়ই ঘন মাধ্যমে আছে। আমি বলছি বালি সংলগ্ন মাধ্যমটা হালকা মাধ্যম। ক্রমান্বয়ে যত উপরে যাবে তত মাধ্যম ঘন হবে। তাহলে যত উপরে যাবে ঘন হবে। দূরের কোনো গাছের মাথা ঘন মাধ্যমে অবস্থিত। এখন গাছের মাথার শীর্ষ থেকে আগত আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত আসতে থাকে, এই যে দেখো, আলোক রশ্মিরা যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসে, আমি এখানে কতগুলি, এটা বায়ুস্তর দেখানো হচ্ছে, খেয়াল করবা। দেখো তো, এই যে আপতন কোণ,
সময় এই আপতন কোণ এটা হলো প্রতিসরণ কোণ। আবার এখানে আপতন কোণ ওটার থেকে বড় হয়ে গেছে, এটা প্রতিসরণ কোণ। মানে আমি বলতে চাচ্ছি প্রথম 22 স্তর এটা যদি আপতন কোণ আর নিচেরটা হচ্ছে প্রতিসরণ। এবার এই 22 স্তরের জন্য, এগুলো 22 স্তর, এই 22 স্তরের জন্য এটা যদি আপতন কোণ আর নিচেরটা হবে প্রতিসরণ। এবার এই স্তরের জন্য এইটা যদি আপতন কোণ আর নিচেরটা হবে প্রতিসরণ। তুমি দেখো প্রতিসরণ কোণের মান বাড়তেছে আর প্রতিসরিত রশ্মিটা অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, এরকম প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরতেছে। এখন এই যে অবিলম্ব, মনে করে এগুলি অবিলম্ব, তাহলে প্রতিসরিত রশ্মিটা অবিলম্ব থেকে দূরে সরে মানে প্রতিসরণ কোণের মান বাড়ে, কিন্তু আপতন কোণের মানও সাথে সাথে বাড়তেছে। দেখো আপতন কোণও বাড়তেছে, ওইটা খেয়াল করবা। বাড়তে 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 এমন এক পর্যায়ে এসে উপনীত হয় যখন আপতন কোণ ক্রান্তি কোণ অপেক্ষা বড় হয়। এই কোণটা ধরো ক্রান্তি কোণ অপেক্ষা বড়, ক্রান্তি কোণ অপেক্ষা বড় হওয়ার কারণে আর প্রতিসরণ ঘটেনি, না ঘটে আবার দুই মাধ্যমে বিভেদ তারা বাধাগ্রস্ত হয়ে সোজা যে পথিকের চোখে পড়ে। পথিকের চোখ কখনো আলোকীয় বক্র ঘটনা ধরতে পারে না, মানে আলোক রশ্মি যে বেঁকে যায়, বেঁকে যাওয়ার ঘটনা চোখ ধরতে পারে না। আমাদের চোখের নিয়ম হচ্ছে আলো সবসময় আমাদের চোখে যেখান থেকে আসে আমরা সেটা দেখি। আলোটা যদি একাধিক দর্পণে প্রতিফলিত আমার চোখে এসে পড়ে, আমি কখনোই একাধিক দর্পণ দেখি না, আমি শুধু যেই সোজা আলোটা আসে সেটাই দেখি। এটা দুনিয়ার সকল আলো আসার নিয়ম। আলো আমরা জানি যে সরল রেখায় চলে। এখন যদি কেউ একাধিক দর্পণ ব্যবহার করে, যে আমি একটা ঘরে আছি যেখানে আমার সামনে একটা দর্পণ আছে, অথচ ঘরে অনেকগুলি দর্পণ আছে, দেখা গেল 2-3 জন মানুষ দর্পণে, একজন মানুষ টর্চ ফেললো আর দর্পণগুলিতে এমনভাবে অ্যাঙ্গেল করা আছে যেন একটা থেকে আটটার প্রতিফলন হয়, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা, তৃতীয় থেকে চতুর্থ দর্পণ থেকে প্রতিফলিত আলোটা যদি আমার চোখে এসে পড়ে, আমি কখনোই বুঝবো না আলো সামনে, আলোর উৎস হচ্ছে অন্য জায়গায়। আমি বুঝবো আলোর উৎস হচ্ছে ওই যে চতুর্থ দর্পণের ভিতরে। দর্পণটা যেহেতু স্বচ্ছপৃষ্ঠ, আমরা তো দর্পণ আর দেখবো না। যদি ডার্ক রুম হয়, অন্ধকার রুমে, আমরা দর্পণ আর দেখবো না, আমরা শুধু আলোটা দেখবো। তখন আমার মনে হয়েছে এই ভিতর থেকে আলো আসছে, আসলে কিন্তু আলোটা কয়েকটা দর্পণ ঘুরে আসছে। পথিকের চোখ এই বক্র ঘটনা, আলোর যে বেঁকে যাওয়ার যে ঘটনা, ঘন থেকে হালকার সময় মাধ্যমে যাওয়ার সময়, এভাবে পথিকের চোখ দেখে না। পথিকের চোখ দেখো, চোখ দেখে সোজা একবারে নাক বরাবর দেখে। তাহলে আমরা আগে কথাটা বুঝে নিই, মরুভূমিতে সূর্য তাপে বালি উত্তপ্ত হয়, বালি সংলগ্ন 22 স্তর উত্তপ্ত হয়, 22 স্তর উত্তপ্ত হয়ে প্রসারিত হয়ে যায়, ফলে বায়ুর ঘনত্ব কমে যায়, আয়তন বেড়ে যায়। তাই দূরের কোনো গাছের মাথা, এই যে দূরের কোনো গাছের মাথা ঘন মাধ্যমে অবস্থিত, গাছের মাথার শীর্ষবিন্দু থেকে আগত আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসার সময় প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরতে থাকে। দূরে সরতে সরতে এমন এক পর্যায়ে এসে উপনীত হয় যখন রশ্মিটি আর প্রতিসরিত না হয়ে দুই মাধ্যমের বিভেদ তলে বাধাগ্রস্ত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে এবং পথিকের চোখে পড়ে। পথিকের চোখ এই আলোকীয় বক্র ঘটনা ধরতে পারে না, চোখ সোজা তাকালে গাছের একটি উল্টো প্রতিবিম্ব দেখতে পায়। এখন গাছের যে উল্টো প্রতিবিম্ব বা ছবি দেখতে পায়, তার প্রশ্ন হবে স্যার ছবিটা কেমন? পুকুরের পাড়ে যদি গাছ থাকে, তুমি পুকুরে পানিতে যেরকম ছবি দেখতে পাও গাছের, ঠিক সেরকম ছবি দেখা যায়। একটা উল্টো প্রতিবিম্ব, উদ্ভিদে একটা উল্টো প্রতিবিম্ব, গাছের একটা উল্টো প্রতিবিম্ব দেখা যায়। এখন এখানে কয়েকটা প্রশ্ন আসে, স্যার কেন গাছের ছবি দেখা যায়, কেন বিম্ব উল্টানো? আমি না বুঝতাম যে ছবিটা কেন দেখা যায়, বিম্ব উল্টাচ্ছে কেন, ইত্যাদি ইত্যাদি। উত্তর হলো, তুমি যখন আয়নার উপরে, তুমি নিচে যদি একটা আয়নার উপরে দাঁড়াও, নিচে তোমার একটা প্রতিবিম্ব সৃষ্টি হবে, উল্টো প্রতিবিম্ব সৃষ্টি হবে। ঠিক তেমনি এই উদ্ভিদ যে মনে হয় যেন আয়নার উপর দাঁড়ায় আছে, তার একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। এখন প্রতিবিম্ব সৃষ্টি এই কেন দেখা যায়, তার কারণ হলো মরুভূমিতে ওই যে শুষ্ক বালি, দেখো শুষ্ক বালি বিকিরণের জন্য স্বচ্ছ পদার্থ হিসেবে কাজ করে। অথবা তুমি ধরতে পারো এটাই দর্পণ পৃষ্ঠ হিসেবে কাজ করে, এটা আয়নার মতো দর্পণ পৃষ্ঠ হিসেবে কাজ করে।
তাহলে মরুভূমিতে শুষ্ক বালি বিকিরণের জন্য স্বচ্ছ পদার্থ হিসেবে কাজ করে, অথবা বলতে পারো দর্পণ পৃষ্ঠ হিসেবে কাজ করে। তাহলে ওইটা যেহেতু দর্পণ পৃষ্ঠ হিসেবে কাজ করে শুষ্ক বালি, তার সাথে বায়ুস্তরগুলি হালকা হওয়ার কারণে বায়ুস্তরগুলিও দর্পণ পৃষ্ঠ হিসেবে কাজ করে। এই জন্য দূর থেকে তাকালে মনে হয় যেন ওখানে পানি পড়ে আছে। আর গাছের মাথা, গাছের উল্টো একটা উল্টো প্রতিবিম্ব, ওই পানিতে উল্টো প্রতিবিম্ব দেখা যাচ্ছে। প্লাস শুধু তাই না, দেখা যায় গাছের মাথা ওই পানিতে দোল খেয়ে যাচ্ছে। দোল খেয়ে যাওয়ার কারণ হচ্ছে এই যে মরুভূমিতে অনবরত বায়ুস্তরের ঘনত্ব পরিবর্তন হচ্ছে। বায়ুস্তরের ঘনত্ব দেখো, নিচের বায়ুটা হালকা হচ্ছে, এটা উপরে উঠতেছে, উপর থেকে ভারী বায়ু পাশ থেকে নিচে নামছে, আবার নিচে নেমে সেটা হালকা হচ্ছে, এটা উপরে উঠতেছে। উপরে বায়ু যেহেতু ঘন, উপরে বায়ু নিচে নামতেছে, নিচের বায়ু উপরে উঠতেছে। এখন যে বায়ুটা নিচ থেকে উপরে সোজা ওঠে, আর তখন ভারী বায়ুটা সোজা নিচে নামতে পারে না। আমরা জানি অ্যাট এ টাইম দুটো, মানে একই সোজা দুইটা কাজ হতে পারে না। মানে একদিকে হালকা বায়ু উপরে উঠতেছে, তার পাশ থেকে ভারী বায়ুটা নিচে নামতেছে। নামার সময় মরুভূমিতে আমরা জানি বায়ু প্রবাহিত হয় এবং বায়ুস্তরের ঘনত্ব অনবরত পরিবর্তন হয়। বায়ু প্রবাহ তো মরুস্তরে আছেই, তাহলে মরুভূমিতে বায়ু প্রবাহিত, বায়ু প্রবাহ কম থাকুক, বায়ু প্রবাহিত হয় এবং এই যে বায়ুস্তরের ঘনত্ব হালকা থেকে একবার নিচে সবচেয়ে হালকা, তারপরে একটু ভারী, তারপর আরেকটু ভারী, তারপর আরেকটু ভারী বায়ু, এভাবেই স্থান পরিবর্তন হচ্ছে। তাহলে স্থান পরিবর্তনের কারণে বায়ুস্তরের কম্পন সৃষ্টি হয়, কম্পন সৃষ্টি হয়। এই কম্পনটা পুকুরের পানিতে যেমন পানি দোল খেয়ে যায় বাতাসে, ওরকম দোল খাওয়ার মতো দেখা যায়। আর ওই পানিতে ওই দোল খাওয়ার মতো দেখা যায় এবং গাছের মাথাটা, গাছের প্রতিবিম্বটা ওখানে কাঁপতে থাকে। দূর থেকে মনে হয় পানি আছে, পানিতে উদ্ভিদ, গাছের মাথা দেখা যাচ্ছে এবং গাছের মাথা পানিতে দোল খেয়ে যাচ্ছে। পথিক ভ্রান্তিতে পড়ে। এই ভ্রান্তিটাই হচ্ছে মূলত মরীচিকা। তাহলে আমি আরেকবার বলছি, মরুভূমিতে সূর্য তাপে বালি উত্তপ্ত হয়, বালি সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়, বায়ুস্তর উত্তপ্ত হয়ে প্রসারিত হয়ে যায়, ফলে নিচের বায়ুর ঘনত্ব কমে যায়, নিচের বায়ুর ঘনত্ব কমে যায়, নিচের বায়ু হালকা হয়ে যায়। ক্রমান্বয়ে যত উপরের দিকে ওঠা যাবে ততই ঘন মাধ্যম পাওয়া যাবে। ফলে দূরের কোনো গাছের মাথায় ঘন মাধ্যম অবস্থিত, সরি, গাছের মাথার শীর্ষ থেকে আগত আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসার সময় প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে এই প্রতিসরিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরতে থাকে। দূরে সরতে সরতে এমন এক পর্যায়ে এসে উপনীত হয় যখন আপতন কোণ ক্রান্তিকোণ থেকে বড় হয়ে যায়। এই যে দেখো, এই আপতন কোণ ক্রান্তিকোণ থেকে বড়, তখন রশ্মিটি আর প্রতিসরিত না হয় দুই মাধ্যমের বিভেদতা বাধাগ্রস্ত হয়ে সম্পূর্ণভাবে প্রথম মাধ্যমে ফিরে আসে এবং পথিকের চোখে যেয়ে পড়ে। পথিকের চোখ এই আলোকীয় বক্র ঘটনা ধরতে পারে না। পথিকের চোখ সোজা তাকালে সোজা গাছের একটি উল্টো প্রতিবিম্ব দেখতে পায়। তাহলে মরুভূমিতে গাছের একটা উল্টো প্রতিবিম্ব দেখতে পায়। তো এরপর তুমি বলবা, মরুভূমিতে শুষ্ক বালি বিকিরণের জন্য স্বচ্ছ পদার্থ হিসেবে কাজ করে। এছাড়া বায়ুস্তরের ঘনত্ব কমে যাওয়ার কারণে শুষ্ক বায়ুও বিকিরণের জন্য স্বচ্ছ পদার্থ হিসেবে কাজ করে। যেহেতু মরুভূমিতে বায়ু প্রবাহিত হয় এবং বায়ুস্তরের ঘনত্ব অনবরত পরিবর্তন হয়, ফলে বায়ুস্তরের কম্পন সৃষ্টি হয়। এই কম্পনটা দূর থেকে ঢেউয়ের মতো দেখায়, মনে হয় যেন নিচে পানির উৎস আছে এবং গাছের মাথা পানিতে দেখা যাচ্ছে এবং ওই কম্পনের ফলে গাছের মাথা দোল খেয়ে যাচ্ছে। এটা পথিক ভ্রান্তিতে পড়ে, এটাই মরীচিকা। এই মরীচিকাটা শুধুমাত্র যে আমাদের মরুভূমিতে দেখা যাবে তা না, পিচ ঢালা রাজপথে আমরা মরীচিকা দেখতে পাই। যশোরের লোকজন রানওয়েতে মরীচিকা দেখতে পাবা, 10টা 11টার দিকে গেলে সূর্য উঠলেই তুমি মরীচিকা দেখতে পাবা। মরীচিকা তুমি দুপুরবেলা মরীচিকা ভালো দেখা যায়, দেখা গেলো 12টা 12:30টার দিকে তুমি রানওয়েতে গেছো, সেই জায়গায় মরীচিকা দেখতে পাওয়া যাবে। যেখানে পিচ আছে, পিচের মধ্যে আলো পড়ে চিকচিক করে, তো ওখানে মনে যেন পানি পড়ে আছে, রাস্তার উপরে পানি পড়ে আছে। সবচেয়ে ভালো আমি কোচিংয়ে দেখা দিয়েছি, তোমরা ইন্টারনেটে দেখে নেবা, ইন্টারনেটে মিরেজ দিয়ে এই ইমেজগুলি দেখে নিও, এই মিরেজের ইমেজটা দেখে নিও অথবা ভিডিও দেখে নিতে পারো, সেখানে মরীচিকার ছবি টবি দেখানো আছে।
মানে মরিচিকা শুধুমাত্র মরুভূমিতে দেখাতে হবে এমন না, মরিচিকা রাজপথে দেখা যায়। মরিচিকা তুমি যদি তোমার মাঠের উপর একটা দর্পণ, বড় দর্পণ রেখে দাও, সূর্যের এই যে 12টা 12:30টার সময় সূর্যতাপ যদি সরাসরি কিরণ দেয়, একটু দূরে দাঁড়ালে মনে হয় যেন দর্পণের জায়গায় পানি পড়ে যাচ্ছে, তুমি এটাকে দর্পণ বুঝবে না। এটাই আসলে মরিচিকা। তো যা হোক, মরিচিকা এটা হলো নিম্ন মরিচিকা। আর আরেকটা মরিচিকা আছে ঊর্ধ্ব মরিচিকা। ঊর্ধ্ব মরিচিকা জিনিসটা কি, এটা দেখো, এটা হলো মরুভূমির মরিচিকা, মরুভূমি যেটা আমরা আলোচনা করলাম। আর ঊর্ধ্ব মরিচিকা সেটা কি? ঊর্ধ্ব মরিচিকা হচ্ছে মেরু অঞ্চলের মরিচিকা, হচ্ছে ঊর্ধ্ব মরিচিকা। মেরু অঞ্চলে আমরা যেটা দেখি সেটা হলো, মেরু অঞ্চলে দেখা যায় তুমি সমুদ্রের পাড়ে বসে আছো, হঠাৎ করে আকাশের দিকে তাকায় দেখলে একটা শিপ চলে যাচ্ছে, আকাশের উপর দিয়ে একটা শিপ উল্টো করে চলে যাচ্ছে, এটা হচ্ছে ঊর্ধ্ব মরিচিকা। কারণ মরুভূমিতে নিচের বায়ুস্তর হয় হালকা, ক্রমান্বয়ে উপরের দিকে বায়ুস্তর হয় ঘন, ঘন। আর তোমার ইয়েতে মেরু অঞ্চলে নিচের বায়ুস্তর হলো ঘন, উপরের বায়ুস্তর হালকা। তাহলে সমুদ্রের উপরের পৃষ্ঠে এই যে যেটা সি লেভেল, মনে করো এইটা হলো সি লেভেল, এখানে একটা মনে করো শিপ আছে, তাহলে এই বায়ুস্তরটা হলো ঘন মাধ্যম। আর যত উপরের দিকে যাবে ততই হালকা মাধ্যম পাওয়া যাবে মেরু অঞ্চলে। তাহলে আলোক প্রসারণ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, প্রতি 70 অবিলম্ব থেকে দূরে সরতে থাকে, 70 এরকম বাড়তে থাকে, বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে এসে উপনীত হয় যখন পথিকের চোখে এসে একই লেভেলে পথিকের চোখে এসে পড়ে। পথিকের চোখে আলোকীয় বক্র ঘটনা ধরতে পারে না, সে সোজা তাকালে এখানে ওই যে এই শিপটাকে বা এই শিপটাকে সে উল্টো প্রতিবিম্ব দেখতে পাবে। এটা হচ্ছে আসলে ঊর্ধ্ব মরিচিকা। ঊর্ধ্ব মরিচিকা দেখা যায় শীত প্রধান মেরু অঞ্চলে, আর নিম্ন মরিচিকা দেখা যায় মরুভূমিতে, পিচ ডালা রাজপথে, যে কোনো জায়গায় তুমি স্বচ্ছ টাইলস দিও, টাইলস ঘরের মধ্যে যদি কোথাও এরকম হয় যে 11টা 12টার দিকে সূর্যের আলো এসে পড়ে কোনো জানালা পথে, ওই জায়গায় তুমি স্বচ্ছ কালো টাইলস দিয়ে দেওয়া, যেটা চিকচিক করবে এরকম টাইলস দিয়ে দেওয়া, তুমি ঘরের মধ্যে কনফিউজ হয়ে যাবা, মরিচিকা তুমি ঘরেই পাবা। মরিচিকা এমন এক ভ্রান্তি যেটা 2 ফিট দূরে দাঁড়ালে, 1 ফিট 1.5 ফিট দূরে দাঁড়ালেই তোমার কাছে মনে হবে পানি পড়ে আছে। এটা আসলে এতটাই ভ্রান্তি যে মরিচিকা দেখে আমরা বুঝতেই পারবো না, আমি যত জ্ঞানী হই না কেন আমি বুঝতে পারবো না যে এখানে মরিচিকা আছে, মানে এখানে যে সত্যিকার পানি নেই এটা বোঝা হবে না, এটা এতটাই ভ্রান্তি। আর মরুভূমিতে একজন তৃষ্ণার্ত পথিক যখন পানির জন্য ঘুরে বেড়ায়, তখন তার মাথায় থাকে সারাক্ষণ পানি, এই জন্য সে যেদিকে তাকায় সেদিকেই শুধু খোঁজে, পানিকে খোঁজে। সে দেখে যে সামনে পানি উৎস, প্রচুর পানি উৎস, গাছের মাথাগুলি পানিতে দেখা যাচ্ছে, হালকা কম মানে ঢেউয়ের সৃষ্টি হয়েছে, যেখানে পানিতে গাছের মাথাগুলি দোল খেয়ে যাচ্ছে, সে ভ্রান্তিতে পড়ে পানি আসা ছুটে যায়, যে দেখে যে মরিচিকা। আবার উটের পিঠে উঠে বা একটা, আমরা জানি মরুভূমিতে পথিক কখনো হাঁটতে পারে না, তাহলে মরুভূমিতে সূর্যতাপে বালি এত গরম থাকে এবং নিচে এত বেশি গরম থাকে, বালি গরম থাকে, বায়ুও গরম থাকে, এই কারণে পথিক আসলে হাঁটতে পারে না মরুভূমিতে। হাঁটতে না পারার কারণে পথিক কিন্তু কোনো বাহনের পিঠে থাকে, হয় উটের পিঠে থাকবে অথবা কোনো গাড়ির মধ্যে থাকবে, যার কারণে তার কাছে সে যখন পানি খুঁজবে, চারদিকে যেদিকে তাকাবে তার কাছে মনে হবে গাছের মাথায় পানি উৎস সামনে আছে, সে প্রত্যেকবার সে ভ্রান্তিতে পড়বে, তারপরেও ছুটে যাবে যদি পানি পাওয়া যায়, এ আশায়। এটাই মরিচিকা। তো যা হোক, মরিচিকা নিয়ে দেখি তোমাদের কোনো প্রশ্ন থাকলে একটু কথা বলো। প্রশ্ন থাকলে কথা বললো তো। আমার খান রাখেন, এতদিন একটা মানুষের ছবি দিয়েছ রাখেন, এতদিন পরে একটা মানুষের ছবি দিয়েছ, তোমার দেখলে এখন একটা মানুষ মনে হয় আমার। ভেরি গুড। কত ছবি যে জীবনে ব্যবহার করলে, কত কি করলে। আচ্ছা, মরিচিকার পরেই আমাদের আসছে লেন্স। লেন্স কাকে বলে? আচ্ছা, গ্রুপে রুটিনটাকে দিয়ে দিছে, ক্লাস 10 তোমাদের গ্রুপে রুটিন দিয়ে দিছে কি? পরীক্ষা রুটিন
তোমাদের 22 তারিখ থেকে পরীক্ষার ডিসিশন হয়ে গেছে। 22 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, ছেলে মেয়ে 22 তারিখ থেকে শুরু হবে। 22 তারিখ থেকে তোমরা এই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকবা। তোমাদের রুটিন আজকে এখনো দেয়নি কেন গ্রুপে, সেটাই তো আমি বুঝছি না। রুটিনটা তো রেডি হয়ে গেছে। আচ্ছা যাও, আমরা রুটিনটা দিয়ে দেব। আমরা চলে আসি লেন্স। লেন্স কাকে বলে দেখো, লেন্স বলতে আমরা বুঝি লেন্স দুইটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। স্বচ্ছ দুইটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। এর লেন্সের সঙ্গে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। ঠিক আছে, তাহলে লেন্সের সংজ্ঞাটা আমরা দিয়ে দিলাম। দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। লেন্স প্রধানত দুই প্রকার, একটা হলো উত্তল লেন্স, এটা হলো উত্তল বা অভিসারী বা স্থূল মধ্য বা কনভেক্স। আর এই লেন্সটা হচ্ছে অবতল অপসারী ক্ষীণমধ্য বা কনকেভ লেন্স। তাই লেন্স মূলত দুই প্রকার, একটা উত্তল লেন্স, একটা অবতল লেন্স। এখন এই লেন্স আঁকার প্রক্রিয়াটা আমি কোচিংয়ে শেখাই দিয়েছি, ছেলে মেয়ে খুব সুন্দর লেন্স আঁকে, আমি দেখেও খুশি হয়েছি। তোমার কাজ হলো তুমি এরকম 6 সেন্টিমিটার একটা সরলরেখা নেবে, 6 সেন্টিমিটার। এটা যদি 6 সেন্টিমিটার হয় 1.5, তারপরে 3, 4.5 আর 6, এই হলো 6 সেন্টিমিটার তোমার। তাহলে আবার বলছি দেখো, একটা সরলরেখা নেবে, এটা 6 সেন্টিমিটার লম্বা, মনে করো এটা হলো 1.5, এটা হলো 3 সেন্টিমিটার, এটা 4.5, এটা 6 সেন্টিমিটার, এই 6 সেন্টিমিটার হয়ে গেল। এবার 3 সেন্টিমিটার উপরে নেবার 2, উপরে নেবার 2, নিচে নেবার 2, সমান সমান, উপরে 2 নিচে 2 নিয়ে এইবার একটা চাঁদা ব্যবহার করে, চাঁদা দিয়ে করবা, কম্পাস দিয়ে না, চাঁদা দিয়ে এরকম সুন্দর একটা বৃত্তচাপ আঁকবা, চাঁদারা বসাই দিয়ে। হ্যাঁ, লেন্সটা যেন চিকন হয়, লেন্সটা মোটা হয় না, যেন সাবধান, লেন্স যেন এরকম বিশ্রী টাইপের লেন্স যেন না হয়। লেন্সটা চাঁদা ব্যবহার করে, চাঁদা 90 ডিগ্রি বসায়, জাস্ট এটা বসাই দিয়ে দ্রুত বৃত্তচাপ এঁকে দেবে এরকম। এটা হলো উত্তল লেন্স। আর অবতল লেন্সের ক্ষেত্রে একই কাজ পদ্ধতি। এটা তুমি 6 সেন্টিমিটার সরলরেখা নেবা, এটা ধরো 1.5, এটা হলো 3, এটা ধরো 4.5, অ্যান্ড এটা ধরো 6। এবার উপরে নিচ্ছ 2 সেন্টিমিটার, নিচে নিচ্ছ 2 সেন্টিমিটার, ঠিক আছে। নিয়ে এইবার এইখানে এটা চাঁদার উল্টো পিঠ দিয়ে, চাঁদার উল্টো পিঠটা বসাবো, বসায় তুমি এরকম সুন্দর, সরি এই যে চাঁদা উল্টো পিঠ বসায় এরকমভাবে সুন্দর করে এঁকে ফেলবো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, এই মিডল থেকে এই যে ডিস্টেন্সটা, এটা ডান পাশে যাও, বাম পাশে যদি তাই হয় তখন লেন্সটা সুন্দর হবে। কিন্তু বি কেয়ারফুল, লেন্সটা মানে চিকন হবে কিন্তু বিশ্রী হবে না, সাবধান। লেন্সটা যেন এরকম মোটা জাতীয় কিছু না হয়, এটা দেখতে খুব বাজে লাগে, ওটা খেয়াল করবো। তাহলে উত্তল লেন্স বলতে আমরা কি বুঝি?
যে লেন্স এর মধ্যভাগ পুরু এবং প্রান্তভাগ সরু তাকে উত্তল লেন্স বলে। আর যে লেন্সের প্রান্তভাগ সরু, সরু মানে চিকন, মধ্যভাগ দেখো উত্তল লেন্স। যে লেন্সের স্থূল মধ্যম, মধ্যভাগ স্থূল মানে মোটা, মধ্যভাগ মোটা, প্রান্তভাগ চিকন, তাকে বলে উত্তল লেন্স। আর যে লেন্সের মধ্যভাগ চিকন কিন্তু প্রান্তভাগ মোটা তাকে বলা হয় অবতল লেন্স। তাহলে উত্তল লেন্স আর অবতল লেন্স কাকে বলে? যে লেন্সের মধ্যভাগ স্থূল বা মোটা, স্থূল বা মোটা তাকে উত্তল লেন্স বলে। যে লেন্সের এই মধ্যভাগ স্থূল বা মোটা কিন্তু প্রান্তভাগ সরু বা চিকন তাকে উত্তল লেন্স বলে। অবতল লেন্স হলো যে লেন্সের মধ্যভাগ ক্ষীণ বা সরু, মধ্যভাগ সরু বা ক্ষীণ কিন্তু প্রান্তভাগ মোটা তাকে অবতল লেন্স বলে। তাহলে যে লেন্সের মধ্যভাগ ক্ষীণ বা সরু কিন্তু প্রান্তভাগ মোটা তাকে অবতল লেন্স বলে। আমরা বুঝে গেছি উত্তল আর অবতল লেন্সের সংজ্ঞা। এইবার আমরা একটু খেয়াল করব যে লেন্স, এই উত্তল লেন্সকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে তলের প্রকৃতি অনুযায়ী। এই উত্তল লেন্স, এটা একটা ভাগ, এইটা একটা, এই লেন্সের নাম হলো দ্বি-উত্তল, দ্বি-উত্তল বা উভুত্তল। উত্তল লেন্স আবার তিন প্রকার: দ্বি-উত্তল বা উভুত্তল, সমতল উত্তল, সমতল আর অবতল উত্তল। দ্বি-উত্তল, সমতল উত্তল, অবতল উত্তল। ঠিক আছে? উত্তল লেন্স তিন প্রকার। এটা হলো দ্বি-উত্তল। দ্বি-উত্তল লেন্স হলো যে লেন্সের উভয় প্রান্ত উত্তল, এই যে এই প্রান্ত উত্তল, এই প্রান্ত উত্তল, এটা হলো উভুত্তল লেন্স। তাহলে যে লেন্সের উভয় প্রান্ত উত্তল তাকে বলা উভুত্তল লেন্স। যে লেন্সের এক প্রান্ত সমতল, অপর প্রান্ত উত্তল তাকে বলা সমতল উত্তল। যে লেন্সের এক প্রান্ত অবতল, এই যে দেখো এটা হচ্ছে অবতল আর এই প্রান্ত হচ্ছে কিন্তু উত্তল, তাই যে লেন্সের এক প্রান্ত অবতল, অপর প্রান্ত উত্তল তাকে বলি আমরা অবতল উত্তল লেন্স। এবার অবতল লেন্সও তিন প্রকার তলের প্রকৃতি অনুযায়ী। এই অবতল লেন্স, অবতল লেন্সও তিন প্রকার। একটা হচ্ছে উভাবতল লেন্স, উভাবতল বা দ্বি-অবতল, দ্বি-অবতল। এটা হলো সমতল, এইটা হচ্ছে অবতল। সমতল আর অবতল, সমতল অবতল, সমতল অবতল লেন্স। আর আরেকটা হলো উত্তল। এই পৃষ্ঠ হচ্ছে উত্তল, দেখো এই পৃষ্ঠটা হচ্ছে উত্তল, এই উত্তল, উত্তল অবতল, এটার নাম হলো উত্তল অবতল লেন্স। তাহলে আমরা দেখি উত্তল লেন্স তিন প্রকার তলের প্রকৃতি অনুযায়ী: দ্বি-উত্তল, সমতল উত্তল, অবতল উত্তল। অবতল লেন্স তিন প্রকার: উভাবতল বা দ্বি-অবতল, সমতল আবতল লেন্স, উত্তল আবতল লেন্স। সমতল যোগ অবতল, এই সমতল যোগ অবতল, আর এই উত্তল যোগ অবতল, উত্তল আবতল লেন্স। তাহলে সংজ্ঞা হয়ে গেল। যে লেন্সের এক পৃষ্ঠ উত্তল, অপর পৃষ্ঠ অবতল তাকে উত্তল আবতল লেন্স বলে। যে পৃষ্ঠে যে লেন্সের এক পৃষ্ঠ সমতল, অপর পৃষ্ঠ অবতল তাকে সমতল আবতল লেন্স বলে। এই তো হয়ে গেল। এইবার লেন্স তো আমরা শিখলাম যে উত্তল লেন্স তিন প্রকার, অবতল লেন্সও লেন্সের তলের প্রকৃতি অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা আসব যে লেন্সের প্রয়োজনীয় কিছু সংজ্ঞা, খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটা স্টুডেন্টকে এই সংজ্ঞাটা কমপ্লিট রাখতে হবে। অতিরিক্ত গুরুত্বপূর্ণ কয়টা সংজ্ঞা: এক নাম্বার, বক্রতার ব্যাসার্ধ। নাম্বার টু, বক্রতার কেন্দ্র দেই, বক্রতার কেন্দ্র। নাম্বার টু, প্রধান অক্ষ।
নাম্বার 3, আলোক কেন্দ্র। প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব, ফোকাস স্তর। অতিরিক্ত গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ফার্স্ট আসছি আমরা বক্রতার কেন্দ্র। দেখো লেন্সের উভয় গোলীয় পৃষ্ঠই, ধরো এটা একটা গোলক, এটা যদি গোলক হয় এর একটা কেন্দ্র আছে। এখন আমি এই গোলক থেকে যদি, আমরা জানি গোলকের একটাই কেন্দ্র, এই গোলক থেকে যদি এইটুকু অংশ কেটে নেই, তাহলে এর কেন্দ্র, এটা যদি 5 সেন্টিমিটার দূরে হয়, এর কেন্দ্র এখান থেকে 5 সেন্টিমিটার দূরেই হবে, 5 সেন্টিমিটার দূরেই হবে কেন্দ্রটা। আমি যদি এইটুকু অংশ কেটে নিই লেন্সের, এটার কেন্দ্র 5 সেন্টিমিটার দূরে হবে। এখান থেকে যদি এইটুকু অংশ কেটে নিয়ে এরকম তৈরি করি, এর কেন্দ্র 5 সেন্টিমিটার দূরে হবে। এর মানে আমরা বলতে চাচ্ছি লেন্সের এই যে উভয় গোলীয় পৃষ্ঠ, এই যে একটা গোলীয় পৃষ্ঠ একটা গোলীয় পৃষ্ঠ, এরা এক একটি নির্দিষ্ট গোলকের অংশ বিশেষ। লেন্সের উভয় গোলীয় পৃষ্ঠই এক একটি নির্দিষ্ট গোলকের অংশ বিশেষ। সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র, অথবা লেন্সের উভয় গোলীয় পৃষ্ঠ যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে বলে বক্রতার কেন্দ্র। তাহলে লেন্সের, খেয়াল করো, লেন্সের উভয় গোলীয় পৃষ্ঠ যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে তাই আমরা বলতে চাচ্ছি লেন্সের এই উভয় গোলীয় পৃষ্ঠ যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। এমন হতে পারে এই পৃষ্ঠটা একটা গোলকের অংশ বিশেষ আর এইটা আরেকটা গোলক অংশ বিশেষ, এটা হতে পারে, কিন্তু ন্যাচারালি একই গোলক থেকে নিয়ে কাজ করা হয়। কিন্তু দুইটা সেম গোলকের অংশ বিশেষ হতেই হবে এমন কথা না। আমাদের লেন্সের উভয় গোলীয় পৃষ্ঠ যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে, এই যে গোলীয় পৃষ্ঠ যদি দুইটা গোলীয় পৃষ্ঠ দিয়ে এই গোলক থেকে কেটে নেই, এখান থেকে একটা কেটে নিলাম, এখান থেকে একটা কেটে নিলাম, তাহলে দুটারই বক্রতার কেন্দ্র একই জায়গায় হবে। তাহলে লেন্সের উভয় গোলীয় পৃষ্ঠ যে গোলকের অংশ বিশেষ, মানে যে গোলক থেকে কেটে নেওয়া হয়েছে, সেই গোলকের কেন্দ্রের নাম হচ্ছে বক্রতার কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার। বক্রতার কেন্দ্রের পরে আসছে প্রধান অক্ষ। দেখো প্রধান অক্ষ বলতে আমরা বুঝি লেন্সের উভয়, এই যে এই পৃষ্ঠের বক্রতার কেন্দ্র এখানে, এটার নাম C1। আবার এই গোলীয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্র নিশ্চয়ই এদিকে হবে, এর নাম হলো C2। তাহলে এর উপর দিয়ে যে রেখাটা গমন করছে, এই রেখার নাম হচ্ছে প্রিন্সিপাল এক্সিস বা প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ হলো লেন্সের উভয় গোলীয় পৃষ্ঠ, আচ্ছা, লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্র উপর দিয়ে গমনকারী সরলরেখা। লেন্সের উভয় গোলীয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্রের উপর দিয়ে গমনকারী সরলরেখাকে প্রধান অক্ষ বলে। তুমি একটু খেয়াল করো তো, এর বক্রতার কেন্দ্র হচ্ছে এখানে, আবার এই গোলীয় পৃষ্ঠ এর বক্রতার কেন্দ্র হচ্ছে এইখানে। এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, ঠিক আছে। এর উপর দিয়ে যে রেখাটা চলে গেছে, এই যে এখান থেকে এর উপর দিয়ে একটা রেখা গমন করে গেছে, এর নাম হলো প্রিন্সিপাল এক্সিস বা প্রধান অক্ষ। তাহলে লেন্সের উভয় চিত্র মাস্ট, চিত্র না চাইলেও চিত্র দিতে হবে। লেন্সের উভয় গোলীয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্রের উপর দিয়ে গমনকারী সরলরেখাকে, উপর দিয়ে
গমনকারী সরল রেখাকে প্রধান অক্ষ বলে। লেন্সের উভয় গোলীয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্রে উপর দিয়ে গমনকারী সরলরেখাকে প্রধান অক্ষ বলে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে করবা। আমাদের আমি হামিমকে উপস্থিত আছো? হামিম কি ক্লাস করছো? আমি শুরুতে তোমাকে দেখছিলাম। ওরে বাবা, শোনো না, আমার ছবি সুনাম করছে, বিশাল ব্যাপার। হামিমকে আমি ক্লাসে দেখছিলাম, তুমি থাকলে নক দিও তো। তুমি এখন মনে হয় যেন ক্লাসে অনুপস্থিত। হ্যাঁ, না আসছো বোধহয়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হামিম, তোমার একটা পজিটিভ দিক যে তুমি রেগুলার ক্লাস করছো, যেটা আমি খুব খুশি যে তুমি রেগুলার ক্লাস করতেছো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা বলছি লেন্সের প্রধান অক্ষ কি জিনিস? উভয় গোলীয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্রে উপর দিয়ে গমনকারী সরলরেখাকে বলা হয় প্রিন্সিপাল এক্সিস বা প্রধান অক্ষ। ঠিক আছে, প্রধান অক্ষটা একবারে মাথায় সেট হয়ে যাবে যে স্যার লেন্সের দুটা গোলীয় পৃষ্ঠ, তাহলে এই গোলীয় পৃষ্ঠে বক্রতার কেন্দ্র সামনে, এই গোলীয় পৃষ্ঠে বক্রতার কেন্দ্র এর সামনে, এর উপর দিয়ে যে রেখা চলে গেছে সেটা হলো প্রধান অক্ষ। আচ্ছা, এবার আলোক কেন্দ্র, যেটা পরীক্ষায় খুব আসে, আলোক কেন্দ্রের সংজ্ঞাটা। আলোক কেন্দ্র খুব বেশি পরিমাণ পরীক্ষা আসে। আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার, সরি, হ্যাঁ অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র বলতে আমরা বুঝি লেন্সের এক পৃষ্ঠে আপতিত আলোক রশ্মি। আচ্ছা, আলোক কেন্দ্র দেখো, আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। আলোক কেন্দ্র লেন্সের মধ্যে অবস্থিত প্রধান অক্ষের উপরস্থ এমন একটি বিন্দু, প্রধান অক্ষের উপরস্থ এমন একটি বিন্দু যার বরাবর না, আমরা এই সংজ্ঞাটা একটু চেঞ্জ করতে চাচ্ছি। আলোক কেন্দ্র লেন্সের প্রধান অক্ষ উপরস্থ এমন একটি বিন্দু, অক্ষ উপরস্থ এমন একটি বিন্দু, ঠিক আছে, যার বরাবর আলোক রশ্মি আপতিত হলে এটি দিক পরিবর্তন না করে, আর কি সমস্যা হচ্ছে, এটি দিক পরিবর্তন না করে সোজাসুজি চলে যায়। যেমন এটা, মানে এটা লেন্স যদি খুব পাতলা হয় এই ঘটনা ঘটে। তারপর আমি আরেকটা সংজ্ঞা দিচ্ছি, এটা একটা সংজ্ঞা। এই বরাবর আলোক রশ্মি আপতিত হলে এটা দিক পরিবর্তন না করে সোজা চলে যাবে। এইটা হচ্ছে আলোক কেন্দ্র সি, সেন্টার, অপটিক্যাল সেন্টার। তাহলে আলোক কেন্দ্র লেন্সের মধ্যে অবস্থিত প্রধানকে উপরস্থ এমন একটি বিন্দু যার বরাবর আলোক রশ্মি আপতিত হলে এটি দিক পরিবর্তন না করে সোজাসুজি চলে যায়।
আর আমরা আলোক কেন্দ্রের অপর একটা সংজ্ঞা দিচ্ছি। এটা দিলেও তুমি পুরো নাম্বার পাবা, কিন্তু এই ক্ষেত্রটা সত্য হচ্ছে এটা সোজাসুজি তখন যাবে যখন লেন্সটা খুব পাতলা হবে, মানে খুব পাতলা হবে, খুব পাতলা, অর্থাৎ পুরুত্ব, লেন্সের পুরুত্ব অত্যন্ত কম হবে। লেন্সের পুরুত্ব যদি অত্যন্ত কম হয়, অতিরিক্ত কম হয়, লেন্স যদি খুব পাতলা হয়, তাহলে আলোককেন্দ্রের ক্ষেত্রে এই ঘটনা ঘটবে। আলোককেন্দ্র লেন্সের মধ্যে অবস্থিত প্রধান অক্ষের উপরস্থ এমন একটি বিন্দু যার বরাবর আলোকরশ্মি আপতিত হলে এটি দিক পরিবর্তন না করে সোজাসুজি চলে যাবে। এবার আলোককেন্দ্রের আরেকটা সংজ্ঞা দিচ্ছি, সেটা একটু খেয়াল করো। এটা থেকে দিই, তাহলে আমার সুবিধা হবে কি, আমার একটু কষ্ট কম হবে। যে আলোক কেন্দ্র লেন্সের মধ্যে অবস্থিত প্রধান অক্ষের উপরস্থ এমন একটি বিন্দু যার মধ্যে দিয়ে কোনো রশ্মি অতিক্রম করলে, আচ্ছা, এমন একটি বিন্দু যার মধ্যে দিয়ে কোনো রশ্মি অতিক্রম করলে প্রতিসরণের পর অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময়, অতিক্রম করলে প্রতিসরণের পর লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় করলে প্রতিসরণের পর লেন্সের অপর পৃষ্ঠ হতে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালে যায়। আচ্ছা, অপপৃষ্ঠ হতে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালে যায়। তাহলে আমরা বলছি আলোক কেন্দ্র হলো লেন্সের প্রধান অক্ষের উপরস্থ এমন একটি বিন্দু যার মধ্যে দিয়ে কোনো আলোক রশ্মি অতিক্রম করলে প্রতিসরণের পর লেন্সের অপপৃষ্ঠ হতে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয় বা যায়, সমান্তরালে নির্গত হয় অথবা যায়। এখন তুমি বলবে স্যার বিষয়টা কেমন, একটু বুঝাই দেন। এটা ছবি না দেখলে বুঝবা না। এই একটা লেন্স, এটা হলো রিয়েল, এটা হলো অরিজিনাল সংজ্ঞা। এই সংজ্ঞাটা হচ্ছে একেবারে অরিজিন সংজ্ঞা। কিন্তু দিলে স্যার আগে যেটা দিয়েছেন, হ্যাঁ আগেরটাও বই পুস্তকে আছে, আগেরটা দিলে তোমার হবে যে আলোক কেন্দ্র লেন্সের মধ্যে অবস্থিত, অবশ্যই মধ্যে রাখতে হবে। লেন্সের মধ্যে অবস্থিত প্রধান অক্ষের উপরস্থ এমন একটি বিন্দু, লেন্সের প্রধান অক্ষের মধ্যে অবস্থিত প্রধান অক্ষের উপরস্থ একটা বিন্দু যার বরাবর আলোক রশ্মি গমন করলে এটি দিক পরিবর্তন করে না। এটা লেন্সটা যদি খুব পাতলা হয় এই ঘটনাটা ঘটে। কিন্তু দেখো লেন্সটা একটা ঘনমাধ্যম, বায়ু থেকে ঘনমাধ্যম না, তাহলে ঘনমাধ্যমে ঢুকলে তো আলো দিক পরিবর্তন করবে, এটা আলোরই ধর্ম। পানিতে ঢুকলে দিক পরিবর্তন করে, কেরোসিন পেট্রোলে ঢুকলে দিক পরিবর্তন করে, তাহলে কাঁচে ঢুকলে দিক পরিবর্তন করবে না কেন? বেলে স্যার তাহলে ওই সংজ্ঞাটা দিল কেন? ওই সংজ্ঞাটা দিয়েছে এই কারণে আমাদের রশ্মি চিত্র বা রে ডায়াগ্রামটাকে শিক্ষার্থীরা যেন অনুধাবন করতে পারে, ওই জন্য ওই সংজ্ঞাটা রাখা হয়েছে। এবং সকল বই পুস্তকে ওই সংজ্ঞাটাই বেশিরভাগ দেওয়া আছে। ফলে তুমি কখনোই মনে করো না যে স্যার আমি এটা দিলে নাম্বার পাবো, ওটা দিলে নাম্বার পাবো না, তা না। তুমি যেটাই লিখো স্যার নাম্বার দিতে বাধ্য। তবে এটা হচ্ছে অরিজিন সংজ্ঞা, যেটা আমি লিখে দিয়েছি, এটা অরিজিন। এখন ছবিটা কেমন দেখো, ছবিটা হচ্ছে ধরো এটা প্রধান অক্ষ, এই আলোক রশ্মি এসে এটা লেন্সে পড়লো, এটা যখন যাবে এটার নিয়ম হচ্ছে আপতিত রশ্মির সমান্তরালে যাবে, মানে এই রশ্মিটা আর এই রশ্মিটা সমান্তরাল থাকবে। ডট দিয়ে মনে করো আমি বাড়ালাম, এরকম ডট দিয়ে বাড়ালাম, এটা হচ্ছে সমান্তরাল থাকছে। এই প্রতিসরণ হচ্ছে কিন্তু এখানে এই লেন্সের প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে মিলিত হয় এই বিন্দু হচ্ছে আলোক কেন্দ্র।
যে বিন্দুতে, এখন ধরো এটা অবতল লেন্সের ক্ষেত্রে একই কথা। অবতল লেন্সের ক্ষেত্রে এই আলোক রশ্মি ধরে এখানে এসে পড়লো, এটা আপতিত সমান্তরালে নির্গত হবে। এই রশ্মিটার প্রধান অক্ষের সাথে যে বিন্দুতে মিলিত হয়, এই দিস ইজ দ্য অপটিক্যাল সেন্টার। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। তাহলে আলোক কেন্দ্র লেন্সের প্রধান অক্ষের উপরস্থ এমন একটি বিন্দু যার মধ্যে দিয়ে কোনো আলোক রশ্মি অতিক্রম করলে প্রতিসরণের পর যখন অপর পৃষ্ঠ থেকে নির্গত হয় তখন এটি আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়। মানে এই রশ্মিটা আর এই রশ্মিটা সমান্তরাল থাকবে, এই রশ্মিটা আর এই রশ্মিটা সমান্তরাল থাকবে। সমান্তরাল তো নিশ্চয়ই বুঝো, এটা সমান্তরাল, তাহলে এটা সমান্তরাল, এটা সমান্তরাল। কিন্তু এইটা প্রধান অক্ষ এখানে দিক পরিবর্তন করে, দিক পরিবর্তন করে প্রধান অক্ষকে যে বিন্দু ছেদ করে ওটাই হচ্ছে মূলত অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। আমার মনে হয় যে কোনো অসুবিধা নেই। অসুবিধা থাকলে কমেন্টে লিখো, আমি একটু দেখি। যদি বলো স্যার বুঝতে অসুবিধা হচ্ছে বলো। দেখো আলোক কেন্দ্র তোমরা বুঝছো কিনা একটু কমেন্টে বলো আমাকে, যে স্যার অসুবিধা আছে বা স্যার আমরা বুঝতে পারছি। হ্যাঁ মা দি, ওরে বাবা আমাদের যাওয়ার যে আচ্ছা এটা কি দুষ্ট নাবিলা? তাহলে আমাদের আলোক কেন্দ্রের কনসেপশনটা ক্লিয়ারলি রাখা লাগবে, এটা ছবি সহ রাখতে হবে। 2 মার্কের জন্য এটা আসে। আলোক কেন্দ্র বলতে কি বুঝো, তখন সুন্দর করে এই সংজ্ঞাটা দিয়ে একটা ছবি দিয়ে দিলে ছবিতে 1 মার্ক আর সংজ্ঞা 1 মার্ক, এ হলো 2 মার্ক। এটা জ্ঞান। আর এটা অনুধাবনের পাঠে তুমি দেখাই দিয়েছো কিভাবে আলোক রশ্মি আপতিত রশ্মি সমান্তরালে নির্গত হয়। এটা তোমার যদি অনুধাবন না থাকে তুমি তাহলে বুঝতেই পারবে না। তাহলে অনুধাবনমূলককে তুমি এর জন্য পাবে 1, ওর জন্য পাবে 1, 2 মার্কস। এখন স্যার আরেকবার বললে ভালো হতো। আরমান মোল্লা, অফলাইনে থেকে এখানে আরও ভালো বোঝা যাচ্ছে। চয়ন্তরদার, থ্যাংক ইউ। আমি আসলে এটাই চেয়েছিলাম, অফলাইন থেকে অনলাইনে ভালো বোঝা যায়, এটাই সত্য কথা। আলোক কেন্দ্র লেন্সের মধ্যে অবস্থিত। আলোক কেন্দ্র অবশ্যই লেন্সের মধ্যে থাকবে, লেন্সের বাইরে থাকবে না। লেন্সের মধ্যে অবস্থিত প্রধান অক্ষের উপরস্থ এমন একটি বিন্দু, প্রধান অক্ষের উপরস্থ, দেখো এটা প্রধান অক্ষের উপরে এমন একটি বিন্দু যার মধ্যে দিয়ে আলোক রশ্মি অতিক্রম করলে, বিন্দু যার মধ্যে দিয়ে আলোক রশ্মি অতিক্রম করলে করে অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময়, এই যে অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় এটা আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়। এই পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়। আলোক কেন্দ্র প্রধান অক্ষের উপরস্থ এমন একটি বিন্দু যার বরাবর আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিসরণের পর, যার বরাবর আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিসরণের পর লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মি সমান্তরালে নির্গত হয়। কিন্তু এটার জন্য একটা সহজ সংজ্ঞা দেওয়া হয়েছে। লেন্স যদি অত্যন্ত পাতলা হয় তাহলে আলোক কেন্দ্র প্রধান অক্ষের উপরস্থ এমন একটি বিন্দু যার বরাবর আলোক রশ্মি আপতিত হলে এটি আর দিক পরিবর্তন করে না। আমরা চলে আসছি আলোক কেন্দ্র। এবার আসছে প্রধান ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস। প্রধান ফোকাস কি জিনিস? আরে আমার ইমন স্যার এখনো আছে। ইমন পরীক্ষা কিন্তু এবার পরীক্ষাটা জটিলতম হবে, প্রশ্ন আমি সব করতেছি, তোমরা তোমাদের যোগ্যতা প্রকাশ করবে পরীক্ষার মাধ্যমে, দেখা যাক তোমরা কি করো। এই ঠিক আছে, একটা লেন্স, এটা আমরা রশ্মি চিত্র অঙ্কনে সহজ করার জন্য মাঝামাঝি একটা দাগ দিয়ে দিয়েছি। তা এটা ধরো আরেকটা লেন্স, এই আরেকটা লেন্স। অঙ্কনটা সহজ করার জন্য মাঝামাঝি একটা দাগ দিলাম, ঠিক আছে। এইবার তোমরা এই যে দুটো লেন্স নিয়েছ, একটা উত্তল আর একটা অবতল লেন্স। আমি প্রধান ফোকাসের সংজ্ঞা দিচ্ছি। এই যে প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী রশ্মিগুচ্ছ, এই রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল, এই রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল।
দেখছো তো প্রধান অক্ষের সমান্তরাল। আসলে মাঝখানে দাগটা দিয়েছে রশ্মির অঙ্কন সহজ করার জন্য দাগটা দিয়েছি, এই জন্য এটা প্রধান অক্ষের সমান্তরাল। এই রশ্মিটা দেখো, এটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি এবং এইটাও প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি। এর প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী রশ্মিগুচ্ছ লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষর উপর, তুমি এটা যখন আঁকবা চারটা ভাগ করবে না, এ একটা ভাগ, এ একটা ভাগ, এ একটা ভাগ আর এ একটা ভাগ, এই ভাগটাকে এটাকে বলবা এফ ফোকাস, এটা বলবা 2F। দেখো লেন্সের আলোক কেন্দ্রের দুই পাশে দুইটা প্রধান ফোকাস থাকবে, এটা একটা এফ ড্যাশ, এটা 2F ড্যাশ, কারণ এটাও স্বচ্ছ পৃষ্ঠ, এটাও স্বচ্ছ পৃষ্ঠ। আলো যেমন এদিক থেকেও ঢুকতে পারে, আলো এদিক থেকেও ঢুকতে পারে, এই জন্য আলোক কেন্দ্রের দুই পাশে দুটো প্রধান ফোকাস থাকবে। তাহলে প্রধান ফোকাস কাকে বলে একটু খেয়াল করি, আগে সংজ্ঞাটা খেয়াল করব। দেখো প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী রশ্মিগুচ্ছ, প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী রশ্মিগুচ্ছ লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয়, বা এটা একটু খেয়াল করো, ওটা এরকম 1.5, এটা হলো 2F, এটা F, এটা F ড্যাশ অ্যান্ড এটা 2F ড্যাশ। এখন এর ছবি আঁকার নিয়মটা হচ্ছে এই এফ এর সাথে এই বিন্দুটা মিলাবা, এফ এর সাথে, এই যে তোমার দিকে রাখছি দেখো, এফ এর সাথে মিলাবা, স্কেলটা ধরবা, এইটা এরকম টানবা আর এটা ডট দিয়ে পিছনে আনবা, পিছনে আনবা। এবার তুমি আবার এই বিন্দুর সাথে এফ মিলাবা, এই বিন্দুর সাথে এফ মিলাচ্ছ, এই সামনে চলে যাবে, এটা ডট দিয়ে পিছনে আনবা। এইটার নাম হচ্ছে প্রধান ফোকাস। তাহলে দেখো প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী রশ্মিগুচ্ছ লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় বা প্রধান অক্ষের যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে লেন্সের প্রধান ফোকাস বলে। আরেকবার, প্রধান অক্ষের সমান্তরাল, এরা যে সমান্তরাল আমার মনে হয় তোমার দ্বিমত নাই, ও নিকটবর্তী রশ্মিগুচ্ছ লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয়, উত্তল, উত্তল বা প্রধান অক্ষের যে বিন্দু থেকে আসছে বলে মনে হয় ব্র্যাকেটে অবতল, তাকে লেন্সের প্রধান ফোকাস বলে। উত্তল লেন্সের প্রধান ফোকাস একটা সৎ বিন্দু, রিয়েল পয়েন্ট। অবতল লেন্সের প্রধান ফোকাস একটা অসৎ বিন্দু, অসৎ বিন্দু বা ভার্চুয়াল পয়েন্ট, ভার্চুয়াল পয়েন্ট, এটা অবাস্তব বিন্দু। তাহলে এটা অসৎ, এটা আসছে বলে মনে হয়, এটা সত্যিকারভাবে মিলিত হয়। এটা তো অভিসারী লেন্স যে আলোক রশ্মিকে এক বিন্দুতে মিলায়, আর এটা অপসারী লেন্স, এটা এমনভাবে বের করে দেয় যেন এই বিন্দু থেকে আসছে বলে মনে হয়। তাহলে আমরা লেন্সের প্রধান ফোকাসের সংজ্ঞা দিচ্ছি, প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী রশ্মিগুচ্ছ লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয়, উত্তল বা প্রধান অক্ষের যে বিন্দু থেকে আসছে বলে মনে হয়, অবতল, তাকে লেন্সের প্রধান ফোকাস বলে। আরেকবার, প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী রশ্মিগুচ্ছ লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয়, উত্তল বা প্রধান অক্ষের যে বিন্দু থেকে আসছে বলে মনে হয়, অবতল, তাকে লেন্সের প্রধান ফোকাস বলে। দেখো উত্তল লেন্সের প্রধান ফোকাস একটি সৎ বিন্দু, মানে আসছে বলে মনে হয় উত্তল, মিলিত হয় উত্তল, আসছে বলে মানে অবতল। তাহলে উত্তল লেন্সের প্রধান ফোকাস একটি সৎ বিন্দু, অবতল লেন্সের প্রধান ফোকাস একটি অসৎ বিন্দু বা অবাস্তব বিন্দু। এখানে এবার আসছে আমাদের ফোকাস দূরত্ব, এই যে সি, এটা সি, সি থেকে এফ পর্যন্ত দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব, সি থেকে এফ পর্যন্ত দূরত্ব ফোকাস দূরত্ব। এই যে সি আর এফ এর মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলতেছি ফোকাস দূরত্ব। ধরো আমি এই দূরত্বটা দেখাই দিলাম, এইটুকু হচ্ছে এফ ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্ব বলতে আমরা বুঝি আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে আমরা বলবো ফোকাস দূরত্ব। ক্লিয়ার? লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। এবার ফোকাস তল, ফোকাস তল হচ্ছে লেন্সের
প্রধান ফোকাসের মধ্যে দিয়ে প্রধান অক্ষের সাথে এই একটা লম্ব অঙ্কন করতেছি, লম্ব বা একটা তল অঙ্কন করলাম। এই তলটা হচ্ছে ফোকাস তল। লেন্সের প্রধান ফোকাসের মধ্যে দিয়ে প্রধান অক্ষের সাথে লম্বভাবে অঙ্কিত বা কল্পিত তলকে বলা হয় ফোকাস তল। লেন্সের প্রধান ফোকাসের মধ্যে দিয়ে প্রধান অক্ষের সাথে লম্বভাবে অঙ্কিত বা কল্পিত তলকে ফোকাস তল বলে। আমার মনে হয় ফোকাস তল, তুমি বুঝছো? এই বোর্ডটা হচ্ছে ফোকাস তল। আর আমি লেন্সকে দেখছি, আমি যা দেখি তাকে ফোকাস করি, আমি যার দিকে তাকাই তাকে ফোকাস করি। টর্চ দেয়ালের উপর যেখানে মারে সেখানে ফোকাস করি। তাহলে আলো ফেলা মানেই ফোকাস করা। ফোকাস করা কি? আলো ফেলাকে আমরা ফোকাস করা বলি। তাহলে এই হলো ফোকাস তল। যে তলের উপর আলো পড়ে সেই তলকে আমরা বলি ফোকাস তল। তাহলে ফোকাস তল ক্লিয়ার। তোমরা দেখো, আমাদের ফোকাস তল দর্পণে একই জিনিস ছিল। একটা জিনিস খেয়াল রাখবে, এই যে প্রধান অক্ষের কথা আমরা বলছিলাম, উভয় গলীয় পৃষ্ঠের, এই গলীয় পৃষ্ঠে বক্ররেখা কেন্দ্র এদিকে, এই গলীয় পৃষ্ঠে বক্ররেখা কেন্দ্র এদিকে, এর উপর দিয়ে গমনকারী সরলরেখা ফোকাস তল, এই প্রধান অক্ষ। কিন্তু সমস্যা হলো, এক পৃষ্ঠ যদি সমতল হয়, এক পৃষ্ঠ যদি অবতল হয়, এখানে প্রধান অক্ষ কী করে আঁকবো? এর নিয়ম হচ্ছে, এই অবতল মানে গলীয় পৃষ্ঠের বক্ররেখা কেন্দ্র নিশ্চয়ই এখানে, এখান থেকে প্রধান অক্ষ এই সমতল পৃষ্ঠের উপর লম্ব আঁকবা, এই লম্বটা হবে প্রধান অক্ষ। মানে কখনো যদি প্রশ্ন হয় যে স্যার এই যে সমতল অবতল লেন্সের প্রধান অক্ষ কীভাবে পাবো, স্যার সমতল উত্তল লেন্সের প্রধান অক্ষ কীভাবে পাবো, তখন যে পৃষ্ঠ গলীয় পৃষ্ঠের বক্ররেখা কেন্দ্র থেকে সমতল পৃষ্ঠের উপর অঙ্কিত লম্ব হচ্ছে প্রধান অক্ষ। এই আজকে সংজ্ঞা পর্যন্ত কমপ্লিট। নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করব, রে ডায়াগ্রাম দিয়ে আমরা নেক্সট দিন আমাদের কাজ শুরু করব। পরের দিনে সরাসরি আমরা রশ্মি চিত্র শুরু করে দেবো। সবাইকে আজকে পর্যন্ত ধন্যবাদ। ভালো থাকো।